মৃত্যুকে নিশ্চিত করার জন্য এখানে কিন্তু পোস্টমর্টম করা হতো। এখান থেকে কিন্তু রক্ত বয়ে যেত। ইন্দিরা গান্ধী এখানে কিন্তু তার বাবার সাথে তিনি দেখা করতে আসছেন 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য। 6 চেম্বারের রিভলভারটা কিন্তু সেই নেপালিদের হাতে আমরা দেখতে পাই। কাঠের বারযুক্ত গুপ্তি ভাই, সে পেটে ঢুকিয়ে দিলে এপার থেকে ওপার হয়ে যায়। স্টেট গান বুলেটগুলো দেখো পুরো মালার মতন সাজানো রয়েছে। বন্দিরা একে অপরের সাথে কথাবার্তা চলে। আর এই হচ্ছে জেলের ভিলেন, সেবা দিচ্ছে। মানে শরীর খারাপ এক বন্দি, ব্রিটিশরা চাবুক দিয়ে মারছে, আর চাবুকের গায়ে ছোট ছোট পিরাগ মারা রয়েছে। কিন্তু জেলের মধ্যে এইভাবেই সেলুন ছিল, চুল কাটতো, এভাবে চুল কাটতো, এবং পাশে কিন্তু ব্রিটিশরা দাঁড়িয়ে থেকে ঘড়ি দেখতো কতক্ষণ লাগছে না লাগছে। তো ফাইনালি দীর্ঘ 1 মাস পরে আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, আমি এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা গঙ্গাসাগর, আর তারপরে ঠিক 1 মাস পরেই এই ভিডিওটা বানাতে এসেছি। আজকে তো ল্যাপ করে হয়ে গেছে, একদিনের ছুটি থাকে, আর সেই ছুটিতে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দিই। ফাইনালি 1 মাস পরে আমি চলে এসেছি। আর কোথায় এসেছি তোমরা অবশ্যই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছে কোথায় এসেছি। হ্যাঁ, আলিপুর মিউজিয়াম এসেছি। এই আলিপুর মিউজিয়ামটা 2019-এ, মানে এটা আগে আলিপুর জেল সংশোধনাগার ছিল, আলিপুর জেল ছিল, তারপরে 2019-এ কিন্তু এটা বন্ধ করে আলিপুর মিউজিয়াম করা হয়। আর তারপরে এখানে যে জেলটা ছিল সেই জেলটা বারাইপুরে ট্রান্সফার হয়ে গেছে, যেটা আমার বাড়ির কাছে। তো চলো এখান থেকে টিকিট কাটবো, আর টিকিটের প্রাইস কী রয়েছে, কী থাকছে না থাকছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো এগোনো যাক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা যারা গাড়ি, বাইক, 4 চাকা সব নিয়ে আসছো, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর তার জন্য ঘন্টা পিছু কিছু চার্জ নেবে। তো চলো টিকিট কাউন্টারের দিক যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার সামনে, এখানে যাব। যেমন এখানে কফি হাউস রয়েছে, যে কফি হাউসে ঢোকার জন্য কোনো কিন্তু এন্ট্রি লাগে না, আর মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে, পার পার্সন কিন্তু 30 টাকা। আর লাইট অ্যান্ড সাউন্ড যেটা হয় সন্ধ্যার পরে সেটা 100 টাকা। আর আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই হচ্ছে জেলের ঢোকার মুখটা। এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। আমি যাব প্রথমে এইদিকে। এখানে মিউজিয়ামের ম্যাপ দেওয়া আছে। চলো, অনেকটাই ফাঁকা রয়েছে, তার কারণ হালকা গরম পড়ে গেছে, আর ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, তো অনেকটাই ফাঁকা রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যায়, দেখা যাক কী। যেমনটা এখানে আছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজির কক্ষ রয়েছে, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ, সব কিন্তু এর ভিতরেই রয়েছে। এই হচ্ছে ফাঁসির মঞ্চ, আর এই হচ্ছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস। তো প্রথমে আমরা এখানে এন্ট্রি করব। দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত, এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 এবং 5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারাদণ্ড ছিলেন। এই কারাকক্ষে নেতাজি সুভাষচন্দ্র কিন্তু ছিলেন। প্রথমে কয়েকটি মাস তিনি নীরবে বই পড়েন এবং ধ্যান করে কাটিয়েছিলেন। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায়ের কক্ষ 1930 থেকে 1931 সাল পর্যন্ত কিন্তু তিনি এই কারাগারেই ছিলেন। বুঝতে পারছো, কিন্তু এই কারাগারের মধ্যেই ছিলেন। মানে এই দৃশ্যগুলো সত্যি দেখলে
গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই যে দেখতে পাচ্ছ জেলের অবস্থা, একটা পায়খানা একটা বাথরুম, ওতেই বাথরুম করতে হতো, মানে এইরকম একটা পজিশানে তারা ছিল। তারা কিন্তু এইভাবেই দেশের জন্য লড়েছে এবং তারা কিন্তু এই জেলেই বন্দি ছিল। এই দেখতে পাচ্ছ এইসব রয়েছে এখানে, কিন্তু এখানে কিসের একটা মানে কঙ্কাল টাইপের রয়েছে। তো এগুলো কিন্তু আমি সামনের বারে যখন এসেছিলাম তখন খোলা ছিল, ভিতরে এন্ট্রি ছিল। গত বছর এসেছিলাম আমি, তো তখন এগুলো এন্ট্রি ছিল, এখন এন্ট্রি নেই। তো চলো এবার ফাঁসির মঞ্চের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ফাঁসির মঞ্চের এন্ট্রি গেট। আর এখানে ঢুকতেই একটা কেমন একটা ভাই, আর এই সেই ফাঁসির মঞ্চ, এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো কিন্তু। আর এখানে সেই ফাঁসির গান চলছে, সেই ক্ষুদিরামের বিখ্যাত গান। আর পিছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংয়ে কিন্তু ওই বন্দীদেরকে রাখা হতো যাদেরকে ফাঁসি দেওয়া হবে, যাদেরকে ফাঁসি দেওয়া তাদের কিন্তু ওই বিল্ডিংয়ে রাখা হতো। এবার ওই বিল্ডিং থেকে তারা কিন্তু এই ফাঁসির দৃশ্যটাকে তাদেরকে দেখানো হতো, যে ফাঁসির মৃত্যুর যন্ত্রণাটা যে কতটা, আর সেটা কিন্তু ওখান থেকেই দেখানো হতো। আর এখানে এটা রয়েছে, যাদের ফাঁসি মৃত্যু নিশ্চিত হয়ে যেত তারপরে এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হতো। আর তারপরে তাদেরকে মৃত্যুকে আরও একবার নিশ্চিত করার জন্য ওই যে পোস্টমর্টম রুম রয়েছে ওখানে পোস্টমর্টম দেওয়া হতো। লাস্ট ফাঁসি দেওয়া হয়েছিল 1909 সালে। আর এই হচ্ছে সেই পোস্টমর্টম রুম। ভাবতেই কেমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে, মানে ওখানে ফাঁসি দেওয়া হতো, ওখানে ফাঁসি দেওয়ার পরে মৃত্যুকে নিশ্চিত করার জন্য এখানে কিন্তু পোস্টমর্টম করা হতো। আর এই যে এখান থেকে কিন্তু রক্ত বয়ে যেত তাদের। এই যে এখানে একটা স্ট্যাচু দেওয়া আছে, আর এই যেই বিছানা আর ওই বাথরুম। চল এটাই ঢুকতে পেরেছি। এই হচ্ছে সেই কয়েদিদের বিছানা যেখানে থাকতো, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এই ঘরেই তারা কিন্তু থাকতো। মানে আমাদের ভাবতেও কেমন লাগে, তারা স্বাধীনতার জন্য এত কিছু করেছে, এত কষ্ট করে ছিল। এমনি সারা স্বাধীনতা করেছে তাদের কথাই যে আমরা ছেড়ে দিলাম। যারা সাধারণ মানুষ খুন করে বা কোনো ক্রাইম করে, তারা যখন জেলে থাকে তাদের অবস্থা কী হয় সেই কথা ভেবে আমাদের এখন হয় সত্যি সিরিয়াসলি, মানে এত কষ্টে তারা থাকতো। তো চলো আরও কোথায় আছে না আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমনটা এখানে এই ফাঁসির দড়িটা রয়েছে। তবে এবার আমরা নেহরু কক্ষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে তোমরা যাকে দেখছো তিনি হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। আর আজকে দিনে তিনি কিন্তু এই সেলে বন্দী হয়েছিল, মানে আজকেও 17 তারিখ এবং 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত কিন্তু এই সেলে পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু এই সেলেই ছিল। 80 দিন এই সেলের মধ্যে ছিল এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী কিন্তু তাকে দেখতে আসতো 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য। এখানে কিন্তু তার মেয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতো। ইন্দিরা গান্ধী এখানে কিন্তু তার বাবার সাথে তিনি দেখা করতে আসছেন 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য। আমরা এই মুহূর্তে 1 নম্বর সেল এবার 2 নম্বর সেল, মানে সেলে চলে এসেছি। আর সেলে এখানে কিছুই নেই, এখানে সেলে কিছু নেই। আর এখানে প্রচুর স্টুডেন্টরা এসছে, প্রচুর চেঁচামেচি করছে ওদিকে, ঠিক আছে। এই একটা সেল রয়েছে এখানে, আর এই দেয়ালের ওই পারে যে বাচ্চারা রয়েছে তোমাদেরকে দেখাই চলো।
ছেলে এই মুহূর্তে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা ভর্তি হয়ে গেছে। তো চলো অন্য ছেলে যাওয়া যাক। কী করছি 4 নম্বর সেল পুলিশ মিউজিয়াম। এখানে রুম নম্বর 14 আগ্নেয়াস্ত্র রুম। চলো এখানে কি আছে দেখা যাক। এখানে আয়রন বম সেল, এটা এবিএম, এটা রিভলভার রয়েছে। দেখতে কেমন লাগছে এটা 6 চেম্বারের রিভলভার। এটা ছিল তোমার, এটাও 6 চেম্বারের রিভলভার, যেটা পাওয়া গেছিলো তনুজা চরণ সেনগুপ্তের কাছ থেকে। আর এখানে তোমার সত্যরঞ্জন বসুর কাছ থেকে এই রিভলভারটা পাওয়া গেছিলো। চলো আরও রয়েছে, তোমাদেরকে দেখাই। রুম নম্বর 13 পিস্তল। ভাই এখানে ও ভাই এই দেখো, এটা হচ্ছে গুলির মাথা, কুমার চ্যাটার্জির গুলির মাথা। এখানে মানে শরীর থেকে যে গুলির মাথা পেয়ে গেছিলো সেই গুলির মাথা। এখানে রয়েছে পিস্তল, এখানে রয়েছে বুলেটের মাথা। ভাই সাহ, চলো অন্য রুমে যাওয়া যাক কী আছে। এখানেও গাদা বন্দুক, রুম নাম্বার 12। গাদা বন্দুকে কি আছে দেখি। এখানে জঙ্গল থেকে 6 চেম্বারের রিভলভার। আর এই রিভলভারটা দেখো, এখানেও 6 চেম্বারের রিভলভার রয়েছে। এখানেও সেম জিনিস রয়েছে। এই জিনিসটা কিন্তু সেই নেপালিদের হাতে আমরা দেখতে পাই, মানে একটা অন্যরকম লাগছে। এখানে দেখো, এখানে একটা 6 চেম্বারের রিভলভার রয়েছে। এটা 5 চেম্বারের রিভলভার। এতক্ষণ যেটা দেখলো তোমার 6 চেম্বার। এখানে রয়েছে বুলেটের মাথা, এটাও 6 চেম্বারের রিভলভার, এটাও বুলেটের মাথা রয়েছে। চলো অন্য রুমে যাবে। রুম নাম্বার 11। ভাই এখানে দেখো কাঠের বারযুক্ত গুপ্তি। ভাই মানুষের পেটে ঢুকে দিলে এপার থেকে ওপার হয়ে যাবে। এখানে রয়েছে বাড় ভাঙা তলোয়ার, এটা স্টেট গান ছিল, অন্য রকমের রিলিজ। এখন তো অন্য রকম, তখন অন্যরকম ছিল। হলো মনুমেন্ট 10 নম্বর কক্ষ। এখানেও রয়েছে সেই তলোয়ার, ঢাকা ষড়যন্ত্র মামলা সেই তলোয়ার। এখানেও রয়েছে তলোয়ার, এখানে রয়েছে তলোয়ার। একটা মানুষের দিলে মানে দুটো মানুষ ইজিভাবে একসাথে খুন করা যাবে। রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণের বুলেট রয়েছে, এখানে রিভলভার রয়েছে, এখানে বুলেটের মাথা রয়েছে। এখানে 5 চেম্বারের রিভলভার রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো সব বোমার খোল আছে, লোহার বোমার খোল। এই জিনিসগুলো দেখে বুঝতে পারছো? হ্যাঁ, সেই এই লকটা খুললেই বোমটা বিস্ফোরণ হয়। 1930 রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণের পরিকল্পনা, সেই তথ্য এখানে দেওয়া রয়েছে। রুম নাম্বার 8। এই ছুরিগুলো বেশ লাগে, নেপালিদের হাতে দেখতে পাই আমরা। এটা সেই জিনিসটা নিজেকে সেফটি করার জন্য, সেই গার্ড। একটা টায়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 25শে আগস্ট 1930 সালে চার্লস টায়ারের জীবনের চেষ্টার সময় টায়ারের ক্ষতিগ্রস্ত হওয়া সেই টায়ারটা এখানে রয়েছে। বুলেট, বোমার খোল, নাটঘর ডাকাতি মামলা 7 নম্বর কক্ষ। এখানে বুলেটগুলো দেখো পুরো মালার মতন সাজানো রয়েছে। এখানে সেই রিভলভারের মাথা, যেখানে বুলেট ঢোকানো হয়, দেখতে পাচ্ছ 2টো বুলেট কম আছে এই রিভলভার। এখানে এই ধরনের অনেক সব বন্ধু আগ্নেয়াস্ত্র সব রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তোমরা আসো, তোমরা এসে দেখো, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই স্মরণ করে রাখতে পারবে যে না, জীবনে কোথাও এক জায়গায় গিয়েছিলাম যেখানে কিন্তু এত কিছু দেখে এসেছি। তো চলো অন্য রুমে যাওয়া যাক। রুম নাম্বার 8। এখানেও সেম রয়েছে, রিভলভার রয়েছে, এইসব রিভলভার রয়েছে। এখানে ছুরি রয়েছে, এখানেও রিভলভার রয়েছে, এখানেও সেই ছুরি রয়েছে। এখানে সেই, এটা কুকরি বলে, কুকরি, ঠিক আছে, কুকরি নামটা জানা, কুকরি। চলো অন্য রুমে যাওয়া যাচ্ছে। রুম নাম্বার 5। এই রিভলভারটা দেখো, মানে এখনকার সেই ম্যাচেস পাওয়া যায় তেমনই। রুম নাম্বার 4। এই বন্দুকটা একদম অন্যরকম স্টাইলের। রুম
রুম নাম্বার 3। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বোমা, দেখো এটা কি ধরনের বোমা, মানে সাংঘাতিক একটা বোমা। এখানে রয়েছে মেচুয়া বাজার বোমা মামলার কাঠের ঢাকা ঢালাই বোমা বাজেয়াপ্ত করা হয়েছিল 5 নম্বর থেকে। এখানেই সেই বোমা, এখানে এই যে লেখা রয়েছে দিল্লিতে মহামান্য ভাই সবর লর্ডস হার্ডিজের উপরে যে নিক্ষিপ্ত হয়েছিল সেই সব টুকরো এখানে রয়েছে। রুম নাম্বার 2, রুম নাম্বার 2তে রয়েছে বোমার খোল। এটা তামার বোমার খোল। আগেরটা তোমাদের দেখালাম কাঠের বোমা, এটা হচ্ছে তামার। মানে এই একটা পকেটে করে নিয়ে ঘুরলে বাস, নিজেই রাজা, একটা পকেটেই রাখতে হবে। রুম নাম্বার 1। এই বোমাটা দেখো, মানে ফাটার আগে কারোর গায়ে পড়লে মরে যাবে। ইউনিক বোম দেখো, এই বোমটা হচ্ছে মানে এই বুকের মানে এই বইয়ের মধ্যে বোমটা রাখা হয়েছিল এবং বইটা খোলার সাথে সাথেই কিন্তু বোমটা ব্লাস্ট হয়। ইউনিক ভাই। ওয়ার্ড নাম্বার 3। চলো, এটা আগের বারে ঢুকেছিলাম, মানে আগের বারে ঢোকার সাথে সাথে আমার একটা অন্যরকম অনুভূতি এসেছিল। তো চলো, এই যে এখানে কিন্তু সব একসাথে কিন্তু সবাইকে রাখা হতো, এই মেঝেতেই তাদেরকে শোয়ানো হতো। মানে এই যে পুরো মেঝেটা, এখানে কিন্তু একসাথে সব বন্দিকে কিন্তু রাখা হতো, মানে একটা কম্বল, সেই জেলের কম্বল, আর বাকি এভাবেই কিন্তু সব থাকতো, সব রয়েছে। এখানে কিন্তু সব বন্দিদেরকে কিন্তু একসাথেই রাখা হতো, মানে এটা ওই আগের যেগুলো দেখালাম ওগুলো একটা একটা ছিল, এটা কিন্তু একসাথে সবাইকে রাখা হতো। চলো অন্য জায়গায় যাচ্ছি, সেখানে দেখো বন্দিদের জীবন চর্চা। এখানে দেখি কি আছে। গতবার আমি যখন এখানে এসেছিলাম এটা বন্ধ ছিল, এটা চালু ছিল, এটা বন্ধ ছিল। চলো এবারে খোলা আছে, দেখা যাক কী আছে না আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ব্রিটিশদের আমলে কিন্তু এখানে রাখা হতো একদিনের জন্য। এই যে বন্দিরা একে অপরের সাথে কথাবার্তা চলছে, একে অপরের সাথে কথা চলছে। 104 নম্বর বসে আছে চিন্তায়, গভীর চিন্তায়। এই বাথরুম, মানে এই বাথরুম, মানে এই যে কয়েদিরা থাকতো, এই বাথরুম, এর গভীর চিন্তায় রয়েছে। আর এই হচ্ছে জেলের ভিলেন, তার সেবা দিচ্ছে, একজন পা টিপছে, একজন হাত টিপছে। এখানে দেখো, মানে শরীর খারাপ এক বন্দির, আর এক বন্দি তাকে কিন্তু বুকে নিয়ে বসে রয়েছে। এখানে একজন শুয়ে রয়েছে, আর এই দেখো রান্না চলছে এদের। দেখো 3 বন্ধু মিলে রান্না করছে। আর এখানে দেখতে পাচ্ছ একজন জামা কাপড় কাচছে, আর একজন ওই চান করছে। এই চান করার জায়গা, এখানে জল থাকতো। ভাই এইভাবে জীবনযাপন করতো, জেলের মধ্যে এরকম জীবনযাপন করে। এই সিনটা দেখো, এখানে বাঁধা রয়েছে, আর ব্রিটিশরা চাবুক দিয়ে মারছে, আর চাবুকের গায়ে ছোট ছোট পিরাগ মারা রয়েছে। মানে এসব জিনিস ভাবতেও ভয় লাগছে, মানে এইসব জিনিস মানে দেখে ভয় লাগছে ভাই, সিরিয়াসলি। এখানে কিন্তু
এক ব্রিটিশ, সে ঘড়ি দেখছে আর এখানে চুল কাটা হচ্ছে, চুল কাটা চলছে, নাপিত ভাই চুল কাটছে, চুল কাটার আওয়াজ চলছে। তারা কিন্তু জেলের মধ্যে এইভাবেই সেলুন ছিল, চুল কাটতো, এভাবে চুল কাটতো এবং পাশে কিন্তু ব্রিটিশরা দাঁড়িয়ে থেকে ঘড়ি দেখতো কতক্ষণ লাগছে না লাগছে। মানে বুঝতেই পারছো, মানে সব কিছুতে একদম টাইট, মানে একটু কিছু হলেই একদম সেটে শুটে দেবে, বুঝলে। আর ওই যে চাবুকটা দেখলাম, আমাকে ভাই একবার মারলাম শেষ। এবার ঢুকবো ঐতিহাসিক কারাকক্ষে। কন্যাকুমারী कौन है ये लोग? कहाँ से आते हैं? ভাই তোমরা চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে। এবার আমরা ঢুকছি প্রশিক্ষণ প্রদর্শনী কক্ষ। এখানে দেখো আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আদেও নয়। এখানে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে আর সেখানে কিন্তু আমি আমার নিজেকেই দেখতে। এর ভিতরে এন্ট্রি করব, এর ভিতরে কিন্তু ডিজিটাল শো হচ্ছে। ব্রিটিশের হাতে ধরা পড়া নারী দেশপ্রেমী প্রফুল্ল চাকি আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের হাতে বিচার তার ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক এখানে যে পজিশনটা তোমাদেরকে বলি, এই যে পয়েন্টটা রয়েছে এখানে দাঁড়িয়ে, আর তুমি যদি ওখানে তাকিয়ে থাকো তোমার কিন্তু সেই বিপ্লবী ছবিটা কিন্তু ওখানে ফুটে উঠবে। মানে তোমাকে কার মতন দেখতে লাগছে সেটা কিন্তু ওখানে ফুটে উঠবে। এই পয়েন্টে দাঁড়াতে হবে। এই যে একটা ভাই দাঁড়িয়েছে, দেখো এখানে এত গামছা অ্যাকচুয়াল কী কারণে দেওয়া জানা নেই, যদিও দিয়েছে মানে কোনো কারণ অবশ্যই রয়েছে এখানে। আর এখানে এই গামছা সেলাই কি একটা ব্যাপার রয়েছে, কিছু একটা তো ব্যাপার রয়েছে। এখানে দেখছো তখনকার সেই কয়েনগুলো রয়েছে, এখানে সেই তখনকার যুগে সেই কয়েনগুলো এখানে রয়েছে। এখানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি রয়েছে, বিশাল বড় মূর্তি রয়েছে। এখানেও একটা জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, এই জগদ্ধাত্রী এখানেও একটা দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু রাতের বেলা এখানে হয়, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোগুলো কিন্তু এখানে রাতের বেলা হয়। এবার ঢুকছি নেতাজি সুভাষচন্দ্রের ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র, 101 নম্বর রুম। আর এটা আমি গতবারে যখন এসেছিলাম তখন আমাকে এক সিকিউরিটি বলেছিল এটা তখন হসপিটাল ছিল, তখন এটা হসপিটাল ছিল। এখানে কিন্তু প্রচুর সব ইতিহাসের সেই সব জিনিসগুলো লেখা রয়েছে। আর গতবারে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু সিকিউরিটি বলেছিল যে এখানে এটা হসপিটাল ছিল, নেতাজি যখন সুভাষচন্দ্র বোসের শরীর খারাপ ছিল তখন এখানেই তাদেরকে রাখা হয়েছিল। এবং এই যে পিছনে ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই ম্যাপটা স্বাধীনতা যাত্রাপথে স্বাধীনতার সময় যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ম্যাপটা পুরো দেওয়া রয়েছে, নেতাজির যাত্রাপথে স্বাধীনতার দিকে, স্বাধীনতার সময় নেতাজি যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই ম্যাপটা এখানে তুলে ধরা হয়েছে। তো অনেক 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 ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো অন্য রুমে যাচ্ছি। মানে স্কুলের বাচ্চারা এসছে, এত চ্যালেঞ্জ করছে, মানে কী বলবো, সেই প্রচুর চেঁচাচেঁচি করছে না। আমার গলার ভয়েসটা এমনিতেই চাপা, তো শুনতে পাচ্ছ না তোমরা হয়তো অনেকে। 201 নম্বর রুম, বেঙ্গল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। এখানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, এখানে কী সব ইতিহাস লেখা রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু রয়েছে, এখানে সেই সংগ্রামের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।
এখানেও সেই কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যাচু, এখানে সেই কিছু ইতিহাস। আর এই রাজা রামমোহন রায় বাংলা মহিলা স্বাধীনতা সংগ্রামের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভারতের মহিলা সংগ্রামীদের সেই সব ছবি এখানে তুলে ধরা আছে। দেখে যাচ্ছি 205 নম্বর রুম। 205 নম্বর রুমে এখানে প্রচুর ইতিহাস রয়েছে। লাস্ট ডে অফ দীনেশ গুপ্ত। দীনেশ গুপ্ত লাস্ট দিনে কী সব করেছিল সেসব এখানে লেখা হয়েছে। সত্যেন্দ্র বসু, কানাইলাল দত্ত, এখানে অনেক কিছু রয়েছে। সব যদি তুলে তুলে ধরতে চাই অনেক 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 সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। এখানে যদি যতগুলো আছে সব কিছু যদি পুরোপুরিভাবে তোমাদেরকে ডিটেলসে বলি অনেক সময় লেগে যাবে। তোমরা অবশ্যই আসো, অবশ্যই ভিজিট করো আলিপুর মিউজিয়ামের। টিকিটের দাম একদম কম, 30 টাকা পার হেড। ওকে, চলেছে ঝটপট চলেছে। অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই যে এখানে গতবারে আমি এসেছিলাম, সত্যি বলছি গতবারে এসেছিলাম, এখানে এই বইগুলো কিন্তু বেশ ভালো ভালো করে সাজানো গোছানো ছিল। যাই হোক, ব্যবহার হলে যা হয়। এই তারপর এই যে আমার পিছনে রয়েছে অরবিন্দ ঘোষ, দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষের এই স্ট্যাচু এখানে রয়েছে। এরকম অনেক অনেক জায়গা। রুম নাম্বার 3, এখানেও ভারতের মুক্তি সংগ্রাম বাংলা। এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্ট্যাচু রয়েছে, এখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে, এখানে এই যে সুভাষচন্দ্র বসু, এই এখানে কিছু স্ট্যাচু রয়েছে, এখানে মহাত্মা গান্ধীর ছবি। তুমিই সেরা, তুমিই সেরা, তুমিই সেরা, মানে বুঝতে পারছো মহাত্মা গান্ধী, হ্যাঁ উনি আমাদের সেরা। ওনার না হলে, ওনার ছবি কোনো জায়গায় না থাকলে কিন্তু আমরা অচল, ঠিক আছে? আমরা এখানে এসেছি ওনাকে দেখিয়েই তবে এসেছি কিন্তু। হ্যাঁ, এখানে রয়েছে কাজী নজরুল ইসলামের স্ট্যাচু। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ধরনের কাপ, ট্রফি রয়েছে, সার্টিফিকেট রয়েছে এখানে। আর এখানে কন্যাশ্রী কাপের সেই কাপ, ক্যালকাটা ওমেন্স ফুটবল লিগ 2023-24। আই থিঙ্ক এটা এবারে পেয়েছে, তোমার মনে পড়ছে না, ইস্ট বেঙ্গলের সাথেই ছিল ম্যাচটা। এই যে দেখতে পাচ্ছ কন্যাশ্রী কাপ, কলকাতা ওমেন্স ফুটবল লিগ 2023-24। তো এবারে ইস্ট বেঙ্গলের সাথে আই থিঙ্ক কার সাথে হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে ইস্ট বেঙ্গল হেরেছে। তো কন্যাশ্রী কাপ এখানে রয়েছে, এখানে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড কিন্তু রয়েছে সব। আমি ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে এসেছি। নজরুল কক্ষ রয়েছে, এরপরে তোমাদেরকে তাঁতকল দেখাবো। নজরুল কক্ষ, হাই কাজী নজরুল ইসলামের ওই মূর্তি রয়েছে, দেখাচ্ছি। আগে বইগুলো দেখিয়ে দিই, কাজী নজরুল ইসলামের সেই সব লেখাগুলো বই। শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, ঘুরতে ঘুরতে একদম লাস্ট পজিশানে চলে এসেছি, মানে জেলের যে লাস্ট সেটা তাঁতকল, সেই তাঁতকলের চলে এসেছি। আর এখানে ছবিটা তোমাদেরকে তুলে দেখাবো। এই যে তাঁতকল, তখনকার যুগের তাঁতকল, মানে কয়েদিদেরকে এখানে রাখা হতো, এখানে তারা কাজ করতো তাঁতকলে। এই যে দেখতে পাচ্ছ এই কাকা শাড়ি বুনছে, শাড়িটা অলরেডি ফেটে গেছে। তো যাই হোক, আমি মজার ছলে বলছি, কেউ খারাপ মনে করো না, ঠিক আছে? তো এই সব তাঁতকল রয়েছে। এই যে কাকা মন দিয়ে কাজ করো, কি করবে বলো? তোমরা আমাদের জন্য এত কষ্ট করে গেছো, আর আমরা কি করে বেড়াচ্ছি। এই যে একটা চুলো, এখানে চান করা হতো। এটাও আই থিঙ্ক বাথরুম, এটা বাথরুম, এটা চুলো, এখানে রান্না হতো। এখানে কিন্তু ব্রিটিশদের আমলে কয়েদিদেরকে এভাবে খাটিয়ে নিত এবং তাদের উপর অত্যাচার চালানো হতো। এই যে ব্রিটিশ কাকা দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা বলছে কয়েদিদেরকে।
কয়দিকে, তাহলে এই দিক থেকে এই যে কিছু একটা বলছে, হ্যাঁ তো এইসব কাজ করছে আর কি। এই ছিল তখনকার ব্রিটিশদের আমলে জেল জীবনযাপন। হ্যাঁ, ঘোরাঘুরি প্রায় শেষ। এখানে অনেক বড় বাথরুম রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মিরার রয়েছে, একদম আমি নিজেকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছ একদম কাঁচ কিন্তু একদম পরিষ্কার, নিজেকে দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই। আর এই বেসিং রয়েছে বেশ পরিষ্কার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলের পাশে থেকেও চেক করছি তোমার চ্যানেল অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা যারা আলিপুর মিউজিয়ামে আসতে চাইছো অবশ্যই চলে আসতে পারো, 30 টাকা টিকিটের দাম রয়েছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণে যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।